এতদিন বিজেপি যা যা বলে এসেছে, আজ দলের মধ্যে খোদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুবহু প্রায় তাই বলছেন। অঞ্জন দত্তের একটা ফিল্ম ছিল দত্ত ভার্সেস দত্ত, কিন্তু আজ গোটা দিন ধরে যেটা হলো সেটা একেবারে ব্যানার্জি ভার্সেস ব্যানার্জি। কিন্তু এই ব্যানার্জি ভার্সেস ব্যানার্জি লড়াইতে সজলদের কিন্তু আবার বলছি কোনো এনার্জি ক্ষয় করতে হবে না, কারণ এতদিন ওদের করা যাবতীয় অভিযোগ, যাবতীয় সমালোচনা একেবারে কালীঘাট তৃণমূলের কোর লিডারশিপ থেকে, কিচেন ক্যাবিনেট থেকেই উঠে আসছে এখন, তাই তো সজল? হ্যাঁ, আমাদের কি আছে, আমরা তো বসে বসে দেখছি আর নারদ করছি, আমাদের কি যায় বা আছে। শুনুন, কল্যাণ ব্যানার্জি একটা কলকাঠিও না, কলকাঠি নাড়ার দরকার নেই, ওরা যে হারে নাড়ছে করা, সেখানে আর কলকাঠি আমরা কি নাড়বো বলেন? হ্যাঁ, যত মানে এতে তো আমরা আতঙ্কিত হয়ে পড়ছি না যে আমাদের এই সব গেল বোধ হয়। তো বলছি দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাঁটুর বয়সী বলেছে। এখন হাঁটুর বয়সী কাকে বলেছে আমি জানি না, ওনার হাঁটু পরে জন্মেছে কিনা সেটাও আমি জানি না। হ্যাঁ, এই যে বলছে আমাকে ওর জন্য চোর চোর শুনতে হয়েছে, এখন খুব গায়ে লেগেছে। আরে তোকে তো মাতাল মাতাল বলেছিল, সেদিন গায়ে লাগেনি। মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। হ্যাঁ, এগুলো শুনুন, সব কিছু হচ্ছে একটা রাস্তা খোঁজা, যে আমাকে একটা কিছু বলতেই হবে, ও আজ নাহলে কাল সায়নী যেতে পারে, যে পেছন থেকে যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি গুঁতো মারে না হিট করে কি একটা বলেছিল, ভালো করে শুনতে পাইনি, সে চলে যেতে পারে, ছেড়ে দেবে। আমি বলছি শুনুন, এগুলো হচ্ছে সব একটা ফিকির, রাস্তা খুঁজছে। মামলা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছেড়েছে তো কি হয়েছে, আমাদের আছে। হ্যাঁ, আমাদের সেও বন্দ্যোপাধ্যায় আছে, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সেও ভালো উকিল, লড়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি বলছি লাস্ট লাইন অফ, বলছিলেন আপনি কি বলছিলেন, লাইন অফ ডিফেন্স। হ্যাঁ, আমি আঘাত করছি না, বলছি মুখপত্র করলি কবে, দল উঠে গেল যাবে, তবে থেকেও দায়িত্ব পেয়েছে বেচারি, কিন্তু লড়ে যাচ্ছে। আলটিমেটাম দিচ্ছেন যে দিদি যদি অভিষেককে নিয়ে চলতে থাকে তাহলে আমার পক্ষে আর দিদির পাশে থাকা সম্ভব নয়। আগেই বললাম, আমার পরের বক্তা সেই লোকটা কিছুদিন আগেই এই স্টুডিওতে অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন তৃণমূলের অফিসিয়াল স্পোক্সপারসন হিসেবে যিনি আসতেন, অরূপ চক্রবর্তী। অরূপ, কোন যন্ত্রণা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের এইসব কথা বলতে হচ্ছে, তার সঙ্গে তোমার ব্যক্তিগত দলের সঙ্গে দূরত্ব হওয়ার যন্ত্রণা কোনো সিমিলারিটি আছে কিনা? আর 2 হচ্ছে বারবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে বিশ্লেষণে যেটা উঠে আসছে সেটা হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকায় নেত্রী। মানো সুমন, দেখো আর 3 ঘন্টা, আর 3 ঘন্টা পরে গ্রেটেস্ট শো অন আর্থ একদম। আর তুমি যখন শো শুরু করছিলে অনির্বাণকে বলার আগে তুমি অঞ্জন দত্তের দত্ত ভার্সেস দত্তর এক্সাম্পলটা দিলে, তো আমি ভাবছি গ্রেটেস্ট শো অন আর্থে আজকে মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকার যা টিআরপি আছে, তার থেকে বোধহয় ব্যানার্জি ভার্সেস ব্যানার্জি পশ্চিমবঙ্গের টিআরপি খুব একটা কম থাকছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। একদম তোমার সাথেই আমি বলেছিলাম, এবং আমি যখন রিজাইন করেছিলাম পুরসভার পদ থেকে, আমি পরিষ্কার বলেছিলাম যে এটা কোনো রাজনেতার বক্তব্য হতে পারে না যে শ্মশানের চুল্লিতে বিরোধীদের প্রয়োজন হতে পারে। তো নজরুলদা একটা ভুল বলেছেন যে হ্যাঁ, শ্মশানের চুল্লির সাথে নিশ্চিতভাবে কোনো সাংসদ তার এমপি ল্যাডের টাকায় শ্মশান, কবরস্থান সব জায়গায় কাজ করতে পারেন, কিন্তু সেটা কোনো রাজনেতার বক্তব্য হতে পারে না যে বিরোধী দলের জন্য চুল্লিটা প্রয়োজন আছে। এটা গণতন্ত্রের বক্তব্য আসতে পারে না। আজকে যে অভিষেকের সবার কথা দেখাচ্ছিলেন, আমার এখন মনে পড়ছে যে গোঘাটে তৃণমূলের একজন কর্মী মারা গেলেন, নালার মধ্যে তার দেহ উদ্ধার হলো, সম্ভবত সহদেব বাউরি তার নাম, ভদ্রলোকের সহদেব বাগ। আজকে এই যে ঘটনাগুলো ঘটছে, আজকে আপনি বলুন, আমি যখন সেদিনকে এই কথাটা বলেছিলাম যে এটা কোনো রাজনেতার বক্তব্য হতে পারে না, আমাকে কোট দলের একটা বড় অংশ থেকে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে আখ্যায়িত করা হলো। শ্রমিক ভট্টাচার্য একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, ভালো তৃণমূল, তা আমি নাকি ভালো তৃণমূল হতে চাইছি। আচ্ছা, কল্যাণদা তো আজকে বিকেলের আগে অবধি ভালো তৃণমূল ছিলেন না। তৃণমূলের এখন অনেক রকম ক্লাসিফিকেশন হচ্ছে, ঋত, ধৃত, মৃত। আমি জীবিত না মৃত আমি বুঝতে পারছি না, আমি প্রত্যাখ্যাত বা পরিত্যক্ত হিসেবেই বলছি। আমি যাই হোক, ঋত গৌরব তোমার পুনরুদ্ধার হতে পারে, আমি আমারটা বলিনি। আমি জানতে চাইছি যে কল্যাণদা তো আজকে বিকেলের আগে অবধি, এমনকি আমার মনে আছে সেদিনকে যখন আমি স্টেটমেন্ট দিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্টেটমেন্টটা গণতন্ত্রে ওয়েলকামিং সিদ্ধান্ত হতে পারে না, সেদিনকেও কল্যাণদা আমাকে অ্যাটাক করেছেন, তোমার চ্যানেলের মাধ্যমে আমার বিরুদ্ধে কল্যাণদা স্টেটমেন্ট দিয়েছেন। তো কল্যাণদা তো ভালো শ্রমিক ভট্টাচার্য ভালো তৃণমূল হতে চাননি, তাহলে কল্যাণদাকে কেন এই স্টেটমেন্টগুলো দিতে হচ্ছে? লোকসভা থেকে বিধানসভায় ধুমধুমার কাণ্ড, একই দিনে জোড়া সাসপেন্ড। বিধানসভা থেকে বুধবার যখন সাসপেন্ড করা হলো কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষকে, সেদিনই মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চলতি বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি
মহিলা ভোট না সাসপেন্ডেড হয়েছেন। বেঈমানকে বেঈমান বলবোই, তাতে যা আছে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসম্মান এবং গালিগালাজ করার অভিযোগ তুলে লোকসভার স্পিকারের কাছে লিখিত অভিযোগ করেন এনসিপিআইয়ে মিশে যাওয়া বিদ্রোহী তৃণমূল সাংসদরা। এরপরই বুধবার চলতি বাদল অধিবেশনের জন্য কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার জন্য লোকসভায় প্রস্তাব আনেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘवाल। आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। এরপরই ধ্বনি ভোটে পাশ হয় प्रस्ताव। मंत्री जी ने सदस्यों को निलंबित होते प्रस्ताव के लिए अब मैं इस प्रस्ताव का सभा में सदावत के लिए करता हूं कि श्री कल्याण बनर्जी का इस सभा के सदस्य का सत्र की शेष अवधि के लिए सभा की सेवा में निलंबित किया जाए। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहें, जो सदस्य इसके विरोध में है वो ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। सदस्यों की तदनुसार सत्र की शेष अवधि के लिए सभा के सेवा में निलंबित किया जाता है। वे तत्काल सभा के परिसर से बाहर चले जाएं। কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি এনসিপিআইতে মিশে যাওয়া তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। দেখুন, উনি নারী বিদ্বেষী এবং বারংবার উনি মহিলাদেরকে কখনো সদনের ভিতরে কখনো পার্লামেন্টের বাইরে অসম্মান করেন, গালিগালাজ করেন। আজকেও তার অন্যথা হয়নি। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে যে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছেন। পাল্টা নিজের অবস্থানে অনড় থেকে কড়া বার্তা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। যে বেঈমানি করেছে তাকে তো আর আমি অন্য কিছু বলতে পারবো না। আর যাকে মাটির থেকে তুলে নিয়ে এসে টিকিট দিয়েছি, কেউ চিনতো নাকি? দল তো আমাকেও বলছে কেন এমন একটা মেয়েকে টিকিট দিলে, আমাকেও তো শুনতে হচ্ছে। মিথ্যে কথা বলছে। লড়াই চলবে, বেঈমানদের বিরুদ্ধে লড়াই আর বিজেপির বিরুদ্ধে লড়াই, এ লড়াই চলবে, থামবো না। সাসপেনশন দেখিয়ে আমাকে আটকানো যায় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন করে স্পিকারকে চিঠি দিয়েছেন কালীঘাট তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলের সাংসদরা। যখন হাউস ছিল না সেই সময়ে একটা অ্যাক্টিং চেয়ারম্যান যে বসেছিল সে একটা নোটিশ করেছে, তাতে কল্যাণকে সাসপেন্ড করা হয়েছে। আমরা শুনতে পাইনি যে কি হয়েছে তখন, তার কারণ হাউসে দিন চলছিল। আমরা বলতে চাই যে এই যে কল্যাণ কি বলেছে কোন এমপিকে, সেটা যদি বলে থাকে তখন হাউস ছিল না, হাউসের চেয়ারম্যান ছিল না। সব সময় এই ব্যবহারটা সবার সঙ্গে করে, প্রত্যেকটা মহিলার সঙ্গেই খারাপ ব্যবহার করে, সেটা আমি নয়, সব মহিলারা জানে। এবং তোমরা ক্যামেরা নিয়ে থাকো, তোমরা পার্লামেন্টে থাকো, তোমরাও দেখেছো এই ব্যবহার না দুর্ব্যবহারটা সবার সঙ্গে কেন করেন সেটা উনি জানেন। আমার মনে হয় যে ওনার মানসিক ট্রিটমেন্টের দরকার, কাউন্সেলিং দরকার। এটা খারাপভাবে বলছি না, এটা ভালোভাবেই বলছি। ইতিমধ্যে দুভাগে ভেঙে গেছে তৃণমূলের লোকসভার সংসদীয় দল। 28 জন সাংসদের মধ্যে 20 জন সাংসদই বিদ্রোহী হয়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। কাকলি ঘোষ দস্তিদারও সেই বিদ্রোহী শিবিরেরই সাংসদ। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখনও রয়েছেন কালীঘাট শিবিরেই। তিনি যে শব্দগুলো ব্যবহার করছেন তা অনভিপ্রেত। সাসপেন্ড হয়েছে, অনভিপ্রেত কথা বলেছেন, এটা ঠিক না। মহিলা সাংসদ তিনি, একসঙ্গেই তারা দুজনের সাংসদ জিতে এসছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেঈমানদের বিরুদ্ধে কথা বলেছেন, তাকে সাসপেন্ড করছেন বেঈমানদের প্রোটেক্টররা। ফলে সরকার পক্ষ দিল্লির তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করছেন সংসদীয়। তার কারণ যে তাদের পোষ্যপুত্রদের, তাদের দালালদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন।
21শে জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ ছেড়ে চলে যাওয়া। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন। দিল্লিতে গিয়ে ক্ষোভ উগড়ে দেওয়া। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তির কারণ হয় তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। তাহলে আমার জীবন যৌবন, আমার প্রফেশন, আমার সংসার সবই তো মমতাদির জন্য স্যাক্রিফাইস করেছি। এরপর বুধবার এই ছবি। সংসদ ভবন চত্বরে একসঙ্গে কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও শ্রমিক ভট্টাচার্য। কেউ বলতে পারেন সৌজন্য, কেউ বলতে পারেন বিশেষ কোনো রাজনৈতিক সমীকরণের সূচনার ইঙ্গিত। কিন্তু যে যাই বলুন না কেন, রাজনৈতিক জল্পনা গুঞ্জন তুঙ্গে। এরই সঙ্গে আরও একটা ছবিও নজর কেড়েছে সবার। তাহলেও সংসদ চত্বরে দাঁড়িয়ে খোশ মেজাজে গল্প করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র, যাদের একসময় কার্যত মুখ দেখা দেখি বন্ধু ছিল, সাপে নেউলের সম্পর্ক ছিল। একে অপরকে কি বলেননি এই দুজন, যা প্রকাশ্যে এসেছে সবার সামনে হয়েছে, কিন্তু একে অপরকে যা তা বলতে দ্বিধা করেননি। কিন্তু ভোটে ভরাডুবির জেরে তৃণমূলের অন্তরে বিদ্রোহের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র এখন একসঙ্গে এক পারে কালীঘাট তৃণমূলে। দুজনেই এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়েননি, দুজনের সম্পর্ক এখন বেশ ভালো। মঙ্গলবার 21শে জুলাইয়ের মঞ্চে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে সভাস্থল ছাড়ার পর বুধবার ক্ষোভ উগড়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মহুয়া মৈত্রের নাম 21শে জুলাইয়ের বক্তার তালিকায় না থাকা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন তিনি। আমি বললাম মহুয়াকে দাও, মহুয়া আছে তো। বললো মহুয়ার নাম লিস্টে নেই। আমরা লিস্টে না থাকবো, মহুয়াকে একটু বলতে দাও, মহুয়াও খাটছি। বললো কুণাল বললো আমাকে না, লিস্টে না থাকলে আমি কাউকে কিছু বলতে দিতে পারবো। দিদি নয়, দিদি এসে ডিসাইড। এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই সংসদ চত্বরে একসঙ্গেই দেখা যায় দুই সাংসদকে। দুই সতীর্থ একসঙ্গে কথা বলবেন, গল্প করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই কারণে এই ছবি নিয়ে জল্পনা চলছে, তার কারণ অতীতের সম্পর্কে তিক্ততা চরমে উঠেছিল। 2025-এর অগস্ট মাসে দিল্লির পার্টি অফিস থেকে ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে যোগ দেন তৃণমূল সাংসদরা। সেখানে ঢোকার মুখে মহুয়া মৈত্রকে দেখে কটাক্ষের সুর শোনা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। কোনো রাগঢাক করেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন যে মুখটা দেখে আপনার দিনটা খারাপ যাবে। হ্যাঁ, দিন তো খারাপ গেছেই। আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। লোকসভায় তৃণমূলের চিফ হুইপ পদে ইস্তফা ঘোষণা করে সোশ্যাল মিডিয়াতে মহুয়া মৈত্রের নাম করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, মহুয়া মৈত্র প্রকাশ্যে যে ব্যক্তিগত মন্তব্য করেছেন তা আমি দেখেছি। তিনি যে শব্দ ব্যবহার করেছেন, বিশেষত একজন সতীর্থ সাংসদকে তিনি যেভাবে শুয়োরের সঙ্গে তুলনা করেছেন, তা শুধু দুর্ভাগ্যজনক নয়, প্রকাশ্যে কি বলা যায় সেই সাধারণ নিয়মটুকুর প্রতি গভীর অবজ্ঞার প্রতিফলন। অসভ্য মহিলা এমপিকে সহ্য করবো না। সুন্দরী মহিলা বলে এই নয় যে আর ইংরেজি ফটফট ফটফট করে করতে পারে বলে এই নয়, যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা। She was showing her power as a member of parliament. So who am I? কসবা গণধর্ষণ কাণ্ডেও দুই তৃণমূল সাংসদের সংঘাত সামনে চলে আসে। নির্যাতিতার দিকে কার্যত আঙুল তুলে বিতর্কে জড়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে মানে রেপ করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। কলেজের ভেতরে যদি করে, সেখানে পুলিশ থাকবে কলেজে। যার পর তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়, দল সেই বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয়। দলের অফিসিয়াল পোস্ট রিপোস্ট করেন মহুয়া মৈত্র। কারো নাম না করে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ লেখেন, নারী বিদ্বেষ ভারতের সব দলেই আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই জন্যই আলাদা, কারণ সে যেই করুন না কেন আমরা এই ধরনের ন্যাক্কারজনক মন্তব্যের নিন্দা করি। সেই মহুয়া মৈত্রের হয়ে বুধবার সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি বললাম মহুয়াকে দাও, মহুয়া আছে তো। বললো মহুয়ার নাম লিস্টে নেই। আমরা লিস্টে না থাকবো, মহুয়াকে একটু বলতে দাও, মহুয়াও খাটছি। বললো কুণাল বললো আমাকে না, লিস্টে না থাকলে আমি কাউকে কিছু বলতে দিতে পারবো। দিদি নয়, দিদি এসে ডিসাইড। তবে বুধবারই প্রথম নয়, রাজ্যে পালা বদলের পর যখন ফাঁকা কালীঘাট শিবির,
তখন সংসদ চত্বরে হোক বা কালীঘাট শিবিরের হাতে জোড়া ফুলের প্রতীক রাখতে নির্বাচন কমিশনে যাওয়াই হোক, বারে বারে একেবারে পাশাপাশি দেখা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রকে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। কথায় বলে দিনের শুরুটাই বলে দেয় যে গোটা দিনটা কেমন যাবে, কিন্তু বুধবার দিনভর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যা ঘটল তাতে তেমনটা বলার উপায় নেই। সকালে 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদ নিয়ে একেবারে ক্ষোভ উগড়ে দিলেন। দুপুরে নিজেরই একসময়ের সতীর্থ বর্তমানে এনসিপিআইতে মিশে যাওয়া সাংসদদের অভিযোগে কোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড হলেন। আর তারপরই দেখা গেল এই ছবি। সংসদ ভবন চত্বরে রাজ্যসভার বিজেপি সাংসদ ও পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রথমে দুজনের আশেপাশে ভিড় ছিল, তারপর শ্রমিক ভট্টাচার্যকে কার্যত এভাবে একা সাইডেতে নিয়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখা হওয়া, কথা হওয়া এসবই অস্বাভাবিক নয়, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি যেভাবে প্রতিনিয়ত পাল্টাচ্ছে, যেভাবে আপন পর হয়ে যাচ্ছে আর পর আপন, প্রতিনিয়ত এ দল থেকে ও দল, এই শিবির থেকে ওই শিবির আসা যাওয়া চলছে, তার নিরিখে এই ছবি নিশ্চয়ই জল্পনা তৈরি করেছে। বুধবার এই ছবি যখন ধরা পড়েছে ততক্ষণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের পর সংসদের দুই কক্ষই মুলতবি হয়ে গেছে। গাড়ির কাছে এগিয়ে আসছিলেন শ্রমিক ভট্টাচার্য, তাকে দেখে এগিয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হ্যান্ডশেক করেন। এরপর সংবাদ মাধ্যমের ভিড় ঠেলে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তাকে খানিকটা দূরে নিয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাদের বেশ কিছুক্ষণ কথাবার্তার পর সেখানে যোগ দেন সাংসদ মহুয়া মৈত্র। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি শিবির পাল্টাতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র? একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। এই বলবো, আমি দলের সৈনিক, আমি দল ছেড়ে যাব না। আমি তো সকলের সঙ্গে কথা বলি না তো এরকম কোনো বিষয় নেই। কংগ্রেসের সাংসদদের সঙ্গে কথা বলি, সবার সঙ্গে কথা বলা বারণ তো নেই। সংলাপ কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে না, কিন্তু তার সঙ্গে দল বদলানোর প্রশ্ন আসছে কোথা থেকে? কখনোই নয়। তাদের ব্যক্তিগত জীবনের তাপ উত্তাপ নিয়ে কথাবার্তা বলছিলেন, সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন, কোনো রাজনীতির ব্যাপার নয়। 27 মিনিট হলে একটু ভালো লাগতো, আসলে ভীষণ রোদ লাগছিল তখন, আর একটু ছায়া থাকলে আরেক আলোচনাটা বাড়ত। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। তো বিজেপির আবার পশ্চিমবঙ্গে এলো কোত্থেকে? ও তো একই গোডাউনের মাল, কালীঘাটেরই গোডাউন থেকে তো বেরিয়েছে। ফ্যাক্টরি তো একটাই, শোরুম আলাদা। এবার যদি নতুন শোরুমে কেউ যেতে চায়, আলাদা করে যে একটু সোনার বা রূপোর একটু ঝলক লাগিয়ে যেতে চায়, তো তারা নেবে, বুঝবে। যে বিজেপি মিস কল করে মেম্বার নিয়েছে, এখানে তো মিস কল করছে না, কিছু মিসকে দিচ্ছে, কিছু মিসেসকে দিচ্ছে। ভালো। যদিও সকালেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরকারের দলের মধ্যে ঝগড়া করেও করবো। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন না। আমি ছেড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ যথারীতি একেবারে শো স্টপার। তিনি সরাসরি টার্গেট করেছেন অভিষেককে, বলছেন কোট আনকোট, শুনলেন আপনারা, ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিল। যে তিনটে রাজনৈতিক দলের কথা, কংগ্রেস আজকে অনেক বছর আমাদের রাজ্যে ক্ষমতায় নেই, কংগ্রেসের কিন্তু এরকম এই অবস্থা হয়নি যে সবাই জেনেছে। বিজেপি মানে বছরের দশকের পর দশক আমাদের রাজ্যে 1.5% 2% ভোট পেয়েছে, কিন্তু এরকম বেশ কিছু বিজেপি কর্মী আছেন যারা সেদিনও বিজেপি করতেন, আজকেও বিজেপি নেতাও আছেন। নিশ্চয়ই পরে বিজেপিতে তৃণমূল থেকে আমাদের দল আজকে এত বছর ধরে ক্ষমতায় নেই এবং নৃশংসভাবে মার খেয়েছি, জেল খেটেছি, তবুও আছে। তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে একটা এক্সেপশন, যে আমাদের আঙুল থেকে কোনো ভোটের কালি উঠলো না, তার একটা পার্টি উঠে গেল। মানে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন তাড়িয়ে দেওয়া হবে। আমি আসবো, কিন্তু আমি বলে না, তুমি বলবে। আমি বলছি যে আমি কেন কথাটা বলছি, ধরো আজকে যাদেরকে এই যে প্রতিবাদী তৃণমূল সাজানো হচ্ছে না, যেটা ববি হাকিমকে নিয়ে বললে, তারা কিন্তু বেসিক্যালি অপরাধী তৃণমূল। এটা আমরা কিন্তু 5 বছরের বাচ্চাও জানে। যদি এইবারও তৃণমূল জিততো, এই ববি হাকিম হোক, ঋতব্রত হোক, জাভেদ খান হোক, কি জ্যোতিপ্রিয় মল্লিক হোক, কারোর মুখে এসব কথার খই ফুটতো না। আমি কেন বলছি, ধরো আঙুলটা তুলেছিল, তোমার এটা শুনে নামিয়ে দিই। জাভেদ খানের ছেলে ফয়েজ খান,
মুখ্যমন্ত্রী নিজে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে উনি ফলতায় খুব সম্ভবত মিটিং করতে গিয়ে হিসেব দিয়ে বললেন যে ফয়াজ খানের ছেলের নামে 90টা প্রপার্টি রয়েছে। তাকে নোটিশ সার্ভ করা হলো বেশ কতগুলো তার বেআইনি প্রপার্টি ডেমোলিশনের। আজকে 2 মাসের উপর হয়ে গেল ফয়াজ খানের একটা বেআইনি প্রপার্টিতে একটা আঁচড় পড়লো না, কিন্তু এত মানুষ, এত হকারের দোকান, এত সাধারণ মানুষের ঘরে বাড়ি ভেঙে দেওয়া হলো। আমি বলছি এইটা কেন আমরা বরদাস্ত করবো? তৃণমূল কংগ্রেসের এক্স ওয়ার্কার এক্স চোর, তারা এখন ভালো তৃণমূল হয়ে গিয়ে তাদের চুরির টাকা, তাদের ধর্ষণের চার্জশিট, তাদের বেআইনি বাড়ি, বেআইনি সম্পত্তি সবকিছু তারা বাঁচিয়ে নিতে পারবে। এইটাকে কেন আমরা বরদাস্ত করবো? এখন পরিস্থিতিতে অনেকে পরিস্থিতিতে গেরুয়া হচ্ছেন, তিলক কাটছেন, অনেক কিছু করছেন, কেউ কিছু বলছেন। কাজেই আমি কোনো গুরুত্ব দিচ্ছি না। আমি নয় এবিপি আনন্দের পর্দা একে সামান্য সৌজন্যতা বলেই মেনে নেব। যেটা শতরূপ বলল ফয়েজ খানের প্রভৃতি প্রপার্টি আরো কয়েকজনের, স্পষ্ট ভাষায় বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সরকার চলবে না। উনি অভিযুক্ত 21শে জুলাইয়ের অভিযুক্ত মনীশ গুপ্তকে মন্ত্রী করেছেন, শিয়ালদা গুলি চালনার নায়ক রশপাল সিংকে মন্ত্রী করেছিলেন। বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীর সরকার বা মোদীজির আশীর্বাদে যে সরকার চলছে, কোনো ফয়েজ খানকে ছাড়বে না, কোনো বালু মল্লিককে ছাড়বে না। প্রকাশ্যিক বলা কি ওটা যোগ করুন? স্পেসিফিক অভিযোগ নেই। দুটো স্পেসিফিক উদাহরণ দিচ্ছি। অশোক চৌহান যিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও ছিলেন, তার বিরুদ্ধে সরাসরি কয়েক হাজার কোটি টাকা তার বিরুদ্ধে তদন্ত বন্ধ হলো। প্রফুল্ল প্যাটেলের কথাটা সবাই আমরা জানি, যে তাকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা থেকে বারবার বলেছেন কি ধরনের দুর্নীতি উনি যুক্ত ছিলেন, তাকে উপমুখ্যমন্ত্রী পদে দিয়ে দিলেন। দুর্নীতির সাথে সব অবস্থান ছিলেন। তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে শোনো না, দুর্নীতিকে তৃণমূল কংগ্রেস প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। সেই প্রাতিষ্ঠানিক রূপটাকে তোমরা দলীয় স্বার্থে ব্যবহার করছো। সেই কারণে সময় তো সরকারকে দেবেন। ওই প্রেম রাখতে পারছে না। বলছে রাজ্য সভাপতি, কষ্টটা আমি বুঝি, রাজ্য সভাপতি বলছে এই মৌ যোচনায় এসো না অঙ্গ ভিজিয়ে গল্প করি। এত প্রেম নিবেদন আর থাকতে পারে? প্রতি মুহূর্তে আমরা এক কথা এক্ষুনি বলি আর একটু পরে অন্য কথা বলি, স্ববিরোধিতা থাকে, এগুলি তো রাজনীতির অংশ। শুনবো এই যে বারবার ঋত ধৃত এইসব বলা হচ্ছে, তো আসলে অধিকৃত তৃণমূল। এবং বিজেপি যদি চাইতো সত্যি এদের কাউকে একদম ধারে কাছে ঘেঁষতেই দিত না। হকারদের তো একজনেরও পুনর্বাসন হলো না, পুরো সেক্টর 5-এর সমস্ত দোকানগুলো ভেঙে গেল, কিন্তু তৃণমূলে প্রত্যেকটি নেতার পুনর্বাসন কত তাড়াতাড়ি হলো, এই জায়গাটা আমরা বিজেপির কাছেই পৌঁছতে চাই। গতকাল যে কথাটা সজলবাবু বলেছেন আপনার এই শোতে, আমি আবার মনে করিয়ে দিতে চাই যে সায়ন্তনবাবু তো বহু বছর ধরে বিজেপির সঙ্গে আছেন, অত্যন্ত ডিসিপ্লিন নেতা, তো দলের মধ্যে আছেন, তো তারা ডিসিপ্লিন তো তাদের রাখতে হবে। কিন্তু বিজেপির যে সর্বভারতীয় নীতি, সেই জায়গায় কেন্দ্রে 2/3 সংখ্যাগরিষ্ঠতা তাদের একটা চেষ্টা, তার জন্যে তারা এই কাজগুলো করছেন। এই নিয়ে বামপন্থীদের মুখে অনেক সময় শুনেছি নির্বাচনে টুকটাক এদিক ওদিক করার জন্য, একটা বড় লক্ষ্যের জন্য অনেক কিছু করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, এই আলোচনা সব রাজনৈতিক দল করে। কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার করে যে একটা সরকার ক্ষমতায় এসছে, তাহলে সেই সরকারের প্রায়োরিটি শুরুতে কি কি হবে? অনেকগুলো ভালো কাজের কথা বলছেন, একটা ভালো বাজেট হয়েছে, অনেক শিল্প আসার কথা হচ্ছে, লাক্সের কারখানার কথা হচ্ছে, 100 কোটির বেশি হলে তাদের বিভিন্ন রকম শিল্প স্থাপনের সুবিধে পাবেন, এই কথা হচ্ছে। এই প্রায়োরিটির সঙ্গে সঙ্গে আপনার এই তালিকা যোগ করি যে একটা স্টিলের মানে ভারী শিল্পের একটা অ্যানাউন্সমেন্ট আজকে এইমাত্র হচ্ছে, যেটা 15,000 কোটি টাকার
এইখানটাই বলছি যে তৃণমূলেরই তো সরকার, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের ডেটা যদি তারা দেখতেন তাহলে ভারতবর্ষে অসংগঠিত শিল্পে উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের মোট যে আয় সেখান থেকে তার 12% পশ্চিমবঙ্গ থেকে হয়। এই অসংগঠিত শিল্পটাকে পুনর্বাসনের কাজটা বিজেপি সরকারের আগে করা উচিত, না তৃণমূল কংগ্রেসের পুনর্বাসনের কাজটা বিজেপি সরকারের আগে করা উচিত? কালীঘাট তৃণমূলে এখন চরম ডামাডোল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি করবেন তা নিয়ে চলছে নানা জল্পনা। এর মধ্যে ঋতব্রত তৃণমূলে নাম লেখানো মদন মিত্রকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 14 জুলাই তার স্ত্রী ও 2 ছেলেকে ইডি নোটিশ পাঠায়। পরদিনই শিবির বদলে ঋতব্রত তৃণমূলে চলে যান কামারহাটির বিধায়ক। ইডির তলবে বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মদন মিত্রর এক ছেলে। সূত্রের দাবি, ব্যাংকের নথিপত্র নিয়ে তিনি আসেন ইডির দফতরে। সূত্রের খবর, বৃহস্পতিবার হাজিরা দিতে পারেন মদন মিত্রর স্ত্রী ও আর এক ছেলে, কিন্তু তিনি নিজে কি ইডির কাছে যাবেন? কবে হাজিরা দেবেন? আমার বলেছে আমি নাকি বেআইনি চাকরি দিয়েছি পৌরসভায়। আমি তো কোনোদিন এরকম করিনি। আর পৌরসভায় আমি চাকরি দেবো কি করে? পৌরসভা তো আমার আন্ডারে নয়। পৌরসভার খাতাও আমি দেখি না, প্রশ্নও আমি করি না। পৌরসভার যারা কর্মকর্তা তারা রয়েছে, বাট আমার ডেকেছেন নিশ্চয়ই। ছেলেকেও তো আজকে পূর্ণ ফ্যামিলি ডেকে নিয়েছে, পুরো কর্পোরেশন। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর তৃণমূল যখন ভেঙে চুরমার, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন মদন মিত্র। কিন্তু পুরনিয়োগ দুর্নীতি মামলায় স্ত্রী ও 2 ছেলেকে ইডির নোটিশের পরই রাতারাতি ছবিটা বদলে যায়। 14 জুলাই মদন মিত্রর স্ত্রী ও 2 ছেলেকে তলব করে নোটিশ পাঠায় ইডি। সেই রাতেই ঋতব্রত তৃণমূলের বিধায়ক সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে তার বাড়িতে পৌঁছে যান মদন মিত্র। সন্দীপন সাহার বাড়িতে আমি স্বর্ণদার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। স্বর্ণদা অনেকদিন বাদে, কোনোদিন আসিস না, আড্ডা মারবো, ফিশ ফ্রাই খাওয়াবো, আয়। ঢুকে পড়লাম, দেখা হলো, কথা হলো। পরদিন দুপুরে নিজেই গাড়ি চালিয়ে পৌঁছে যান বিধানসভায়। তারপর শটান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। ঋতব্রত তৃণমূলের হাত ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে শুরু করেন মদন মিত্র। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় প্লেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেব, হুইসেল বাজবে, এসব করে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্রকে 21 জুলাইও দেখা যায় ঋতব্রত তৃণমূলের মঞ্চেই। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও বার্তা দেন তিনি। আজকের এই 3 টুকরোর জন্য কে দায়ী? যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না, খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম, আমার অন্যায় হয়েছিল। কেউ ডিম মারবে না। আপনি একবারও ভাবলেন না দলটার কথা? এই ডেকে পাঠানো আবার কি? অ্যাকশন ডেকে পাঠাবে, চা খাবে। আমি মদনদা বলে বলছি না, মদনদা, আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না। এসব আইওয়াস ডেকে পাঠানোর কোনো মানে কি আছে? অভিযোগ থাকলে অ্যাকশন দেখবে লোকে। এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে বাম ও বিজেপি। মদন মিত্রর ছেলে এবং স্ত্রীকে সমন পাঠিয়েছে ইডি। ওরা যাবেন, দেখা করবেন। মদন মিত্র বলেছেন তিনি দেখা করবেন। ইডির সমন পাঠালো, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। মদন মিত্রকে সপরিবারে ডেকেছেন, আর 2 দিন পরে তো দুর্গা ঠাকুরকে সপরিবারে আমরা ডাকবো। মদন মিত্র কে যে তাকে সপরিবারে ডাকা যাবে না? আপনারা তো চিন্তিত কেন? মদনবাবু খুশি আছেন, তার বাড়ির সবাই খুশি আছেন, আপনাদের এত সমস্যা কি? ডাক পেয়েছেন, যাবেন। যদি না যান, প্রশাসন ব্যবস্থা নেবেন। এরই মধ্যে মদন মিত্রকে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 19 জুলাই ফেসবুক লাইভে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন মদন মিত্র। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। সেই ফেসবুক লাইভের লিঙ্ক এবং 6 মিনিট 55 সেকেন্ডের মাথায় এই কথাগুলো বলা হয়েছে। সে কথা উল্লেখ করে আইনজীবী মারফত মদন মিত্রকে চিঠি পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও আমার একটা কথা
ব্যাপারটাকে টুইস্ট করেছে, জাগলারি অফ ওয়ার্ডস। আমি বলেছি ওর যা অ্যাটিটিউড এই বয়সে, যেভাবে কথাবার্তা বলে এবং যেভাবে সবসময় একটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড থাকে, তাতেও খুনও করতে পারে। মানে হি মুভস লাইক এ সুপারি কিলার। তার মানে এটা নয় যে আমি বলেছি ও খুন করেছে, দুটো কথা করতে পারে আর করতে পারে। আইনি চিঠিতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে মদন মিত্র যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিদ্বেষমূলক এবং অত্যন্ত মানহানিকর। হাউএভার ওর যে অ্যাগ্রেসিভনেস এবং ওর মধ্যে সব কথার মধ্যে একটা কিলার ইনস্টিংক্ট, মানে ক্রিমিনাল ইনস্টিংক্ট, দেখে নেবো, মারবো, ধরবো, এই কথাটা ভালো না। এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও যদি হিম্মত থাকে তাহলে 4 তারিখ বিকেলে থাকবেন, বুঝে নেবো। কাদের কথায় একটা দুম করে একটা কী সব বলে দিয়েছেন, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেটাকে মানহানির মামলার নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, সেটা মদন মিত্র তার আইনজীবী দিয়ে তিনি কি করবেন তার ব্যাপার। যা নয় তাই একটা বলে দিলেন, একটা ভিত্তিহীন কিছু অভিযোগ করে দিলেন। এখন ওনাদের ওইদিকে ভালো সাজতে হবে। তো সব অভিষেক বন্দ্যোপাধ্যায় বা যে কোনো ব্যক্তি হবে, কারুর নামে যদি এরকম বলে দেয়, সে কি শুনবে? আমি একবার বলবো না, আমার স্ত্রীকে ডেকেছে একটা লয়ার বাবার সঙ্গে যা, এটা আমার অপরাধ? তোমার কি ব্যাকগ্রাউন্ড আমি জানি না। মদন মিত্রের ব্যাকগ্রাউন্ড হচ্ছে 1875 সালের বাড়ি, 3 জন লোক সন্ধ্যাবেলা রোজ বসত, স্যার রাজেন মুখার্জি, স্যার আশুতোষ আর বাবু রায়বাহাদুর সতীশচন্দ্র মিত্র, আমার ঠাকুরদাদা, ফার্স্ট ইন্ডিয়ান চিফ ইঞ্জিনিয়ার। আমি সেই বাড়ির ছেলে, আমার স্ত্রীকে ডেকেছে, আমি একটা লয়ার পাঠাবো না? আমি তো কাউর জবরদখল করতে যাইনি। বেশ, আমি এইখান থেকে আমি সরাসরি আসব যে মদন মিত্র আজকে কিন্তু ওই যে বলছিলাম না যে তীক্ষ্ণ আক্রমণ করেছেন তাকে আর যাই হোক মদনবান বলা যায় না। তার কারণ আজকে মদন মিত্র বলছেন ইডির থেকেও এবি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি ভয়ঙ্কর। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেক ব্যক্তি জেলে গেছেন, এই ভাষায় বলছেন কোট আনকোট মাল যে দিত সে জেলে যেত না। অভিষেক নিজেই পুলিশ কমিশনার ছিল। মারোয়ারি যারা হয় তাদের একটা পুরনো ইয়ে থাকে জানো, সেই চাকর থাকে ধুতি পরা, বাবুর চাকর। আমরা তো মমতা ব্যানার্জি বাবুর চাকর ছিলাম, বলতে কোনো লজ্জা নেই। বাবুর প্রত্যাবর্তনের রায়চরণ, কোনো লজ্জা নেই বলতে। মদন মিত্র রায়চরণ, কিন্তু তাকে তুমি রায়চরণের সম্মানটুকু দিলে না। 7 জন মন্ত্রী উত্তর 24 পরগনা থেকে আমায় ডেকে বললেন, কয়জনকে দেবো আমি? একটা জেলা থেকে 7 জনকে? আমি কি মন্ত্রিসভা তাদের থেকে খারাপ ছিলাম? আমিও মেসিকে এনেছিলাম, অন্য কেউ এনেছিল, দেখে নিন। তবে এসব নিয়ে আমার বক্তব্য নয়। আমি তোমায় যেটা বলি, এই যে কথাগুলো বলছে, মানে আমার শুধু একটাই মনে হচ্ছে, সেটা হচ্ছে যে দুজনের মধ্যে তুলনা হচ্ছে, তৎকালীন ক্রীড়ামন্ত্রী দুজনেই তৃণমূলের এবং তৎকালীন ক্রীড়ামন্ত্রী আরেকজন মদন মিত্র এবং অরূপ বিশ্বাস, দুজনেই এখন এক শিবিরে ঋতব্রতর দিকে। এক শিবিরে তবে কি, দেখো ঋতব্রত শিবিরটা হচ্ছে অনেকটা ওই সিঙ্গুরের জমির মতো। আচ্ছা, কিরকম? এরাম 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 এরাম, মানে সিনে তুমি কাটতে পারবে না। প্রচুর অনিচ্ছুক কৃষকের জমি আছে, প্রচুর অনিচ্ছুক কৃষকের জমি আছে। অর্থাৎ মদন মিত্র এবং মদন মিত্ররা বলছেন আন্না আন্না অভিষেক, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আন্না না বাহানা। বাহানা করেছো তোমরা। প্রথম হচ্ছে আমি আমার নেত্রীকে বলি, ম্যাডাম, বাঘের কিন্তু চোখের ট্রিটমেন্ট করাবার জন্য আমেরিকা যেত না বারবার, সেই জন্য আপনি বাঘ বলাটা আমার মনে একটু কম বলুন, মানে মেডিকেল কলেজ বলুন, হায়দ্রাবাদ বলুন, কিন্তু বাঘ চলে যাচ্ছে আমেরিকায়, বারবার চোখের এটা করতে ঠিক না। এক সেকেন্ড হচ্ছে আপনি যেটা বলছেন যে আমারও তো বাড়ির লোককে ধরেছিল, আপনার বাড়ির লোককে গয়না সমেত, ইল্লিগাল গয়না সমেত কাস্টমসের ভেতরে ইল্লিগাল অকুপেন্সিতে ধরেছিল। রাজীব কুমার অ্যান্ড কোম্পানি ভেতর থেকে টেনে বেরিয়ে নিয়ে চলে এসেছিল। আর
আমার বাড়ির পেছনে যদি 160 কোটি টাকার একটা কপ্টার থাকতো তাহলে আমিও আপনাকে বাহানা দিতাম না, এটা একটু মনে রাখবেন। 160 কোটি 160 কোটি 160 crore ডলার। এই যে কপ্টারগুলো যেগুলো ভাড়া দেওয়া হচ্ছিল, সুদকে নিচ্ছে যখন তখন, আপনি যদি এই ইলেকশনে যতবার, আমি নাম বলবো না, এলি যাদের কপ্টার দিয়েছে সেই জায়গায় যদি আপনি খাটনেওয়ালা 4টে MLA কে পাঠিয়ে দিতেন, তোমরা ড্রপ হয়ে যাবে, তোমরা এর থেকে ভালো রেজাল্ট বেরোলো। পুর নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ইডির দপ্তরে হাজিরা দিলেন মদন মিত্রের ছোট ছেলে। আর এদিনই দুর্নীতি, নারী নির্যাতন থেকে পুলিশি ব্যবস্থা, একের পর এক ইস্যুতে বিধানসভায় দাঁড়িয়ে বিগত তৃণমূল সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপরাজিতা বিলের সময় মনে আছে আমার বক্তৃতা, উনি এখানে বসেছিলেন, আমি ওখানে বসেছিলাম। কামদুনি ছোট্ট ঘটনা, বারাসাত শরীর থাকলে যেমন সর্দি কাশি জ্বর জারি হয়, একটু আধটু রেপ টেপ তো হয়। কাকদ্বীপের ঘটনা, ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। হাঁসখালির ঘটনা, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। ময়নাগুড়ির ঘটনা, লাভ অ্যাফেয়ার্স। আরজি কর, ওর বাবা মা চাইলে তো 10 লাখ দিতেই পারি। এই তো ছিল নারী নিরাপত্তা। আর নিরাপত্তা কিভাবে দিতে হয়, ঘটনা ঘটতে পারে, ঘটনা ঘটলে তাকে কিভাবে মোকাবিলা করতে হয়, বারুইপুরের একরত্তি ছোট্ট মেয়ে প্রমাণ করে দিয়েছে এই সরকার। মহিলাদের উপর সংগঠিত অপরাধের ক্ষেত্রে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফ্রি হ্যান্ড দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যাই করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই। পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন এবং তার যে রেকমেন্ডেশন রয়েছে তার উপরে সিদ্ধান্ত করব এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। এবং আমফানে বড় দুর্নীতি হয়, বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল, সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি। বড় বড় ভাষণ যারা দিচ্ছেন গতকাল এক ঝুড়ি লোক নিয়ে, তাদের মুখোশটাও আমরা অতি দ্রুত খোলার ব্যবস্থা করব। মুখ্যমন্ত্রীর এই যে দেখে নেব, তদন্ত করছি, খুলো, এটা হচ্ছে মিসড কল। অর্থাৎ যারা যারা আরো আছেন তদন্তে তারা চলে আসুন, তাহলে আমি বাঁচিয়ে দেবো, নইলে আমি পুলিশ, সিবিআই, ইডি এসব পাঠাবো। ওনার হুমকি মিসড কলে পরিণত। উনি বিধানসভায় দাঁড়িয়ে যাদের যাদের বিরুদ্ধে বলেছেন, প্রেস কনফারেন্সে, নবান্নে বা অন্য কোথাও যাদের বিরুদ্ধে বলেছেন,
আগে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন, তারপর ওনার কথার বাস্তবতা আমরা বুঝবো। দুর্নীতি ইস্যুতে তৃণমূলের পাশাপাশি সিপিএমকেও আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএমকেও আমি ছাড়ব না। আপনি ভেবেছেন 11 সালের পরে আপনারা কম্প্রোমাইজ করে নিলেন, পানিশমেন্ট দিতে পারেননি, ভাবছেন এই 2-3 মাস ভীষণ চাপে আছি আমরা, আস্তে আস্তে নরমাল হয়ে যাবে। নরমাল হবে না, নরমাল হবে না। জেলে নেব, কাস্টডি ট্রায়াল করাবো, চার্জশিট করব, সম্পত্তি অ্যাটাচমেন্ট করব, অ্যাকাউন্ট ফ্রিজ করব, এবং যত অবৈধ সম্পত্তি 15 বছরে করেছেন অকশন করব, সেল করব। আরে এই জন্যই তো রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর কমিশন, এই জন্যই তো আইপিএস জয়রামনের কমিশন। মুখ্যমন্ত্রী যখন তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে মন্ত্রী ছিলেন, তখন মমতা ব্যানার্জি এই কথাটাই বলেছিল যে সিপিএম আমলের সব দুর্নীতি খুঁজে বেঁধে বার করবে, আলমারি সব ওনার কাছে আছে, ফাইল সব ওনার কাছে আছে, উনি সবাইকে জেল খাটাবেন ইত্যাদি প্রভৃতি অনেক কিছু বলেছিলেন। এবং তখনকার মুখ্যমন্ত্রী আর তখনকার শুভেন্দু অধিকারী দুজনে মিলে একথাটাও পর্যন্ত বলেছিলেন যে কাউকে ছেড়ে দেওয়া হবে না, লাল পতাকা কোথাও খুঁজে পাওয়া যাবে না। তারপর উনি তো তৃণমূলের মন্ত্রী হিসেবে যা বলেছিলেন, আজকে বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে একই কথা বলছেন। তখন মমতা ব্যানার্জি কিছুই করতে পারলেন না, কেননা করতে গিয়ে দেখলেন আসলে ফাইল বেরোচ্ছে মমতা ব্যানার্জির, আসলে ফাইল বেরোচ্ছে তৃণমূলের, আসলে ফাইল বেরোচ্ছে তৃণমূলের দুর্নীতির। এত সহজ জিনিস না, কমিউনিস্টরা অন্য ধাতুতে গড়া, এটা বোঝার যোগ্যতা সবার থাকে না। তৃণমূল থেকে রিউজড হচ্ছে বিজেপির বড় বড় নেতা, এখন তো সরাসরি ঢুকতে পারছে না। কেউ বলছে এনসিপিআই, কেউ বলছে কি ব্রত না কি নাম দিয়েছে, তাই না? কোন আদর্শ ব্রত আমরা জানি না। তারা কিন্তু ওই রিউজ হতে চাইছে আর একটা প্ল্যাটফর্মে। পশ্চিমবঙ্গ একটা সময় ছিল আদর্শের, সারা ভারত সম্মান করতো পশ্চিমবঙ্গকে, কেন এখানে আদর্শের রাজনীতি হয়। যে কথাটা আমি বলবো আমার মরণ পর্যন্ত সে একই কথাই বলবো, সেই জিনিসটা কোথাও হারিয়ে গেল। তারপরে শুরু হলো তৈরি মর্দলের রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, সেটা বেশ কিছুদিন চললো। তারপরে যোগ হলো বলা হলো কি অভিষেকের সেনাপতিত্বে। সবাই যারা আজকে ঋতব্রতে গেছেন, মানে এই যে তৈলমর্জনটা মানে এত সূক্ষ্মভাবে বাঙালি রাজনীতিবিদরা শিখেছেন, আমার ধারণা এই জিনিস কিন্তু এত দ্রুত ছড়িয়ে পড়ছে। তার ফলে কি হচ্ছে যে আর এখন হচ্ছে তাদেরই দায়ী করা, আর যারা ওই স্টেপ অবধি এখনো যেতে পারছেন না তারা সামনে নন্দ ঘোষ হিসেবে পাচ্ছেন আইপ্যাককে, মানে ওটা স্টেপ বাই স্টেপ। আমি দুটো লাইন ওনার রাজাদার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছি, বিরুদ্ধে না। সেটা হচ্ছে একটু পিছিয়ে যান, সৌগত রায় যাকে আমরা তখন দেখলাম 77 সালে ব্যারাকপুর থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচিত হলেন, কংগ্রেস এস হয়ে চরণ সিং সরকারে যোগদান করলেন, দলবদলের কাণ্ড করলেন, সেই যুগে চরণ সিং সরকারের মন্ত্রী হলেন, পেট্রোলিয়াম মন্ত্রী। পরবর্তী সময় যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হলো, কংগ্রেসের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম প্রার্থী হলেন দক্ষিণ কলকাতা কেন্দ্রে। তিনি এখন দলবদল বিরোধী কথাবার্তা বলছেন, পশ্চিমবঙ্গে দেখালেন, দৃষ্টান্ত স্থাপন করলেন। দ্বিতীয় উদাহরণ বলতে চাই, তৃণমূলের আমলে মানস ভূঁইয়া খুনের মামলায় যুক্ত করানোর ভয় দেখিয়ে তাকে দলে টানলো তৃণমূল, এখন সে দল থেকে পালিয়ে গেছে। কিন্তু সায়ন্তনদা যে উদাহরণগুলো দিলেন তার মধ্যে মোটামুটি ধরুন 2.5 দশকের একটা তফাৎ আছে। আমি বলছি 2.5 বছরের তফাৎ, ভাবছেন তো ভুল না, ওখানে 2.5 দশক ছিল, আমি এবার যেটা দেখাবো 2.5 বছরের তফাৎ। 2.5 বছর আগে যিনি বলছেন যে শুভেন্দু অধিকারীর চক্রান্তে আমি গেছিলাম, আমার জেলে আসতে হয়েছে গ্রেফতারের পরের দিন, আজকে সেই তিনিই বলছেন যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় তিনি গর্বিত এবং তিনি যে কত দুর্ধর্ষ সংগঠক, 5টা জেলা তৃণমূলে থাকার সময় কি দারুণ সামলেছেন এবং তার পিতৃদেব শিশির অধিকারীকে তিনি দাদা বলেন ইত্যাদি ইত্যাদি। আমি এর আগে বর্তমানটা দেখিয়েছি, 2.5 বছর পিছিয়ে গিয়ে অতীতটা দেখাই। গভীর চক্রান্ত
শুভেন্দু অধিকারী আর বিজেপি, গভীর চক্রান্ত, শুভেন্দু অধিকারী আর বিজেপি। শুভেন্দু অধিকারী গভীর চক্রান্ত করেছিলেন, এখন অবশ্য তিনি দারুণ সুমনদা খুব পরিষ্কার ওনার এই পরিবর্তনটা বরুণ বিশ্বাসের ফাইল খোলার সাথে সরাসরি সম্পর্কিত। বরুণ বিশ্বাসের ঘটনায় যেভাবে বরুণ বিশ্বাসের পরিবার দিনের পর দিন জ্যোতিপ্রিয় মল্লিককে অভিযুক্ত করেছেন এবং তার ষড়যন্ত্রে কিভাবে বরুণ বিশ্বাসের মতন একজন ব্যক্তিত্বের মৃত্যু ঘটেছে সেটা কিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা দিতে সক্ষম হয়েছেন, কিভাবে মানে বরুণ বিশ্বাসের পরিবারকে হেনস্থা করেছে এই জ্যোতিপ্রিয় মল্লিক দিনের পর দিন, এটা যখন আজকে আনার্থ হওয়ার সম্ভাবনা, শুভেন্দু অধিকারী পরিষ্কার বরুণ বিশ্বাসের পরিবারকে আশ্বস্ত করেছেন যে ফাইল শুধু খোলা হবে না, ন্যায় বিচার দেওয়া হবে। এবং আমি যতটুকু বুঝি শুভেন্দু অধিকারী কিন্তু এটা ন্যায় বিচার দিয়ে ছাড়বেন। ফলে সেই জায়গাতে, কারণ ইতিমধ্যে আপনি যদি দেখেন আনিস খানের ফাইল আবার খোলা হয়েছে, তমন্না খাতুনের ফাইল আবার মানে খোলা হয়েছে এবং দোষীদের মানে অভিযুক্তরা অ্যারেস্ট হয়েছেন। কাকদ্বীপ, যে কাকদ্বীপে দুজন সিপিএম দম্পতি তরিদাহ ঘট হয়েছিল তাদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, তাদের ফাইল খোলা হয়েছে। তার ছেলে কিন্তু অনেকটা আশ্বস্ত হচ্ছেন। ফলে একটার পর একটা যখন ফাইল খোলা হচ্ছে। ভোটের প্রচার থেকে ভোট, তারপর তৃণমূলের ভরাডুবি থেকে বিজেপির বিশাল জয়, নতুন সরকার, নতুন বিরোধী, নতুন আক্রমণ, নিশানার লক্ষ্য পরিবর্তন, পালাবদলের পর রাজনৈতিক ঝড় এখনো অব্যাহত রাজ্যে। এরই মধ্যে জাতীয় রাজনীতিতেও ঝড় উঠেছে। নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার বিরোধিতায় ককরোচ জনতা পার্টির আন্দোলনে পুলিশের অত্যাচারের অভিযোগে প্রধানমন্ত্রীর বাসভবনের অদূরে রাহুল গান্ধীর অবস্থান ঘিরে এখন তপ্ত দিল্লি। উত্তপ্ত সংসদ, বিরোধী দল, ছাত্র, যুব, শিল্পী থেকে অভিনেতা অভিনেত্রীদের একাংশের নিশানায় মোদী সরকার। পাল্টা পড়ুয়াদের হাতিয়ার করে বিরোধীদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগে সরব হয়েছে বিজেপি। उनका ये आचरण बहुत ही खतरनाक मंशा से मुकदमा चलना चाहिए। সোমবার প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তাদের এভাবেই তুলে দেয় পুলিশ। এরপর বুধবার সংসদ চত্বরে কালো কাপড় পরে বিক্ষোভ দেখায় বিরোধীরা। Dharmendra Pradhan is a symbol and the students have pain about how they have been treated. That symbol has to be removed. Symbol has to be removed because he is a completely incompetent, probably collusive person in this drama. We know his background, we know how clean he is, we know the type of person he is. There's a history here. प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हमारी सरकार विद्यार्थियों और नौजवानों की आकांक्षाओं को पूरा करने और उनके कल्याण के प्रति पूरी तरह से प्रतिबद्ध है। मगर विपक्ष संसद में नहीं बल्कि सड़क पर मुद्दों का समाधान करने का मैं मानता हूं अनुचित प्रयास कर रहा है और लोकतंत्र के मुद्दों पर चर्चा करने की जगह संसद भवन है जहां विपक्ष अपनी बात कहने के लिए पूरी तरह से स्वतंत्र है। এ নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপিও। আমরা দাবি করছি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আমরা চাইছি যে এই নিয়ে আলোচনা হোক। টিএমসি বা কালীঘাট টিএমসি যাই বলুন না কেন, তারা কলকাতায় নিজেরা ডুবেছে, এখন এখানে এসেছে কংগ্রেসকে ডোবানোর জন্য। প্রতিবাদ বিক্ষোভের আঁচ পৌঁছয় সংসদের অন্দরেও। দফায় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভা। हमारा डिमांड वेरी क्लियर है, एजुकेशन मिनिस्टर शुड बी रिजाइन। ये मुद्दा कांग्रेस समाजवादी पार्टी बीजेपी का नहीं है, ये मुद्दा युवाओं और छात्र नौजवानों का है। सरकार पूरी तरह से नीट पेपर लीक पे चर्चा करने के तैयार है और इस देश के युवाओं को भविष्य के लिए हम सब मिलकर के एक सार्थक चर्चा हो। মঙ্গলবার অনশনরত সোনাম ওয়াংচুককে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং। এদিন তাদের উদ্দেশ্যে একটি চিঠিতে সোনাম ওয়াংচুক পরিষ্কার জানিয়েছেন,
আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না করার আশ্বাস সরকার দিলে তবেই তিনি অনশন প্রত্যাহার করবেন। সরকারের আশ্বাস না মিললে অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাবেন তিনি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।